সমস্যা নেই আন্টি, তখন কথা বলার মতো পরিস্থিতিও ছিল না। ধীরে ধীরে আলাপের পরিধি বাড়ল। অরুণা শুধালো, অভিরূপকে কিভাবে চেনো? অভিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল, আহ ও আসলে মা সারফারাজ আছে না, ও হচ্ছে সারফারাজের ফিয়ন্সে আর নেলি রূপকথার ফুফাতো বোন। ওরা একই সাথে মেডিকেলে পড়ছে। অরুণা মাথা দুলিয়ে সায় মেলালেন, কিন্তু অন্তুর কাছে ভাইয়ের চাহনি আর হাসি সুবিধার ঠেকল না। সে ঠিক বুঝে গেল নেলির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। নেলি ফাঁক ফোকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখলো। অন্তুর চোখ এড়ালো না এসব। সে এবার শতভাগ নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল, আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই আপনাদের খোঁজ নিতে এসেছিলাম, ভাইয়াকে সাথে নিয়ে একদিন আসুন আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। নেলিকে তার মনেও ধরল, কিন্তু বড়লোকের মেয়ে বলে মনে সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন, রাতের খাবার খেয়ে একেবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল, না আন্টি, আরেকদিন আসবো, আজ বাসায় ফিরতে হবে, এমনিতেই বিকেল হয়ে গেছে। অভিরূপের মা অভিকে নির্দেশ দিলেন। অভি যা, ওদের পৌঁছে দিয়ে আয়। আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতে নেলির হাত আলতো করে ধরল অভি। এরপর ধীর গলায় বলল, খুব শীঘ্রই বিদেশে ফেরত যাব। যাবার আগে তোমার বাবা মায়ের সাথে মাকে নিয়ে দেখা করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। নেলি অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল, আমার কোনো আপত্তি নেই অভি, তুমি এসো। ডাইনিং রুমে রাতের খাবার খেতে বসেছেন সুফিয়ান চৌধুরী আর রূপকথার রেখা নিজের ঘরে ঘুমোচ্ছে। রাতের ওষুধ খেয়ে কুলসুম এটা সেটা এগিয়ে দিচ্ছেন। এমন সময় কলিং বেল বাজলো। সুফিয়ান নিজেই হাত ছেড়ে উঠে গেলেন দরজা খুলতে সারফারাজকে দেখে চোখ রাঙিয়ে বলে উঠলেন, মানে ভাত খেতে বসেও তোর জন্য শান্তি নেই নাকি? তুই যতবার বিরক্ত করিস, রাস্তার ভিখারিও এত বিরক্ত করে না। হাহ, আর পারছি না, কি যে মুসিবত জুটেছে কপালে। সারফারাজ পাত্তা দিল না কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ার টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়ে কামড় বসালো। সুফিয়ান নিজের খালি প্লেটে নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল, এখনই আমার ভাগেরটা কেড়ে নিচ্ছিস? মেয়ে দিলে তো ঘাড়ে উঠে বসবি। দে, লেগ পিস ফেরত দে হারামজাদা। ততক্ষণে লেগ পিস খাওয়া শেষ। সারফারাজের আঙ্গুল চাটতে চাটতে সারফারাজ বলে উঠল, মেরে দিলে আর কিছুই খেতে আসবো না, তখন আপনার মেয়েকে খাবো। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত করে শব্দ করে উঠলেন। এরপর বললেন, না জুবিল্লাহ, আমি রূপকথার বাপ লাগি, বাপ, দুলা ভাই না। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধেই? কমিশনার কপাল চাপড়ে শুধালেন, রাতের বেলা আমার প্রেসার হাই করতে এসেছিস না, যাতে স্ট্রোক করে মরে যাই, আর সেই সুযোগে তুমি আমার মেয়ে নিয়ে ভেগে যাও। ওটি হচ্ছে না বাছাধন, মরে গেলেও মেয়ে দেব না। সারফারাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত খেয়ে নিল। এরপর তৃপ্তিতে চোখ বুজে বলে উঠল, মহব্বত, এত মহব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ে মহব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমাতে পারছি না। খালি ইচ্ছা করে আপনার মেয়ের কাছে মেয়ের বিছানায় ঘুমাতে। নিজের বউ তো জোরে ঘুমাচ্ছেন, এই জন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া বৃষ্টি রাতে খুব কষ্ট হচ্ছে কমিশনার স্যার। ভাতের থাল সরিয়ে কমিশনার মায়ের পানে চোখ গরম করলেন। এরপর বললেন, নিজের রুমে গিয়ে ভাত খাও, যাও। এই ঠোঁট কাটা ফাজিল ছেলের সামনে থাকলে পাপ হবে। দেখছো না এইসব দুষ্টু দুষ্টু কথা বলছে? যাও, রুমে যাও। রূপকথা উঠল না। সারফারাজ ও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, মরবে মরবে, হুম, ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে, সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছা করে। কিন্তু বিপত্তি হচ্ছে আপনি, আপনার জন্য আমার সকল ইচ্ছা মাটিতে চাপা দিতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন বলুন তো? নিজেই তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের মতো চাইলেও খড়েতে লাগে নিজেকে। তাই বলছিলাম যদি কষ্ট করে মেয়েটাকে আমাকে দিয়ে দিতেন, তাই একটু খাবো আর কি। সারফারাজের কথা শেষ হবার আগেই কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারফারাজের দিকে। সেই আলু ক্যাচ ধরে সারফারাজ গোগ্রাসে গিলে বলে উঠল, আরে চুমু খেতাম আর কি, কথা তো শেষ করতে দিন। আগেই রিয়াকশন কেমন লাগে বলুন তো? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন, এই লাফাঙ্গাকে কি দেখে মনে ধরেছিল তোমার? দেশে কি ছেলের এতই অভাব পড়ছিল? ওই বীজের পাড়ের কানা ফকিরটাকে ভালোবাসতে চোখ বন্ধ করে বিয়ে দিতাম মিনামাককে। কিন্তু এর কাছে তোমায় দিয়ে আমি শান্তিতে তো ঘুমাতেও পারবো না।
কখন কি করে বসে কে জানে। সারফারাজ চোখ টিপে বলে উঠল, কিছুই করবো না, সাজিয়ে রাখবো শোকেসে, খালি রাতের বেলা বের করবো। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিন আমাকে। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন, আহ, বউ নিয়ে যাবি? মামা বাড়ির আবদার? তোর কাছে আমার মেয়ে দেব না আমি, হত ছাড়া। এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। লাগুক। কথা বলতে বলতে সারফারাজের গালের কালশিটে দাগে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শুধালো। তোর থোবরা এমন কালো করেছে কে? সারফারাজ ভাত খেতে খেতে উত্তর করল, আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস এই দুনিয়ার কারণেই। রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শুধালেন, বেশ করেছো, এই না হলে বাপকা বেটি। তা নাগাল পেলে কি করে? রূপকথা পানি খেতে খেতে বলল। টুলের ওপর ওঠে। সারফারাজ রূপকথার মুখে কথা কেড়ে নিয়ে বলে উঠল, মেয়েটাকে একটু পুষ্টি খাবার টাবার দিন। এমন 1.5 ফুট কেন বলেন তো? সুফিয়ান সারফারাজ আর রূপকথা আলাপচারিতা শুনে বুক চেপে বলে উঠলেন, মেয়ে দেব? তাও আমাকে আর হার্ট অ্যাটাক করাস না, তবে একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। ভালো হয়ে ফিরে আয়। এটা না মঞ্জুর। আমার মাকে আমি খুঁজে পেয়েছি স্যার। সারফারাজের উৎসুক আনন্দ ভরা কণ্ঠে প্লেট থেকে নজর তুলে সারফারাজের খুশি মাখা মুখে পানে দৃষ্টি দিলেন সুফিয়ান। ছেলেটির চোখে মুখের এমন তীব্র জ্যোতি আগে আর কখনো দেখেনি তিনি। মাকে খোঁজ পাবার বাসনায় ছেলেটির চোখে মুখে অসহায় যন্ত্রণা ছটফটানি দেখেছেন বহুবার। ছেলেটির চোখের আকুতি আর ছোট আবদার, আমার মাকে খুঁজে দিবেন কমিশনার সাহেব, আজও তাড়া করে বেড়ায় তাকে। এমন কোনো স্থান নেই যেখানে প্রাক্তন আর্মি অফিসারের সহধর্মিনীকে তিনি খোঁজেননি। চিটাগাংয়ের অলিগলি, হসপিটাল, আশ্রম থেকে শুরু করে ঢাকা, এরপর সারা বাংলাদেশ, কোথাও মিলেনি মায়া চৌধুরী। নিজের ব্যর্থতার অনুতপ্ত দিনে রাত দগ্ধ হয়েছেন তিনি। সারফারাজ তার খালি বুকে ভেঙে যাওয়া অগোছালো সংসার আর অসুস্থ স্ত্রীকে পরিপূর্ণ করেছিল, বিনিময়ে কিছুই দিতে পারেননি তিনি। এবার তিনি মনে মনে স্থির করলেন সারফারাজকে খালি হাতে ফেরাবেন না তিনি। সারফারাজ যা চাইবে তার কাছে দুঃসাধ্য হলেও দিবেন তিনি। হাতের লোকমা ফেলে সুফিয়ান আঙ্গুল গুটিয়ে শুধালেন, কোথায় আছি? এটোপ্লেট হাত দিয়ে সরিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সারফারাজ উত্তর করল, এক দুষ্ট দানবের কাছে বন্দী ছিল দীর্ঘযুগ, এখনো আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার মাকে। খুব তাড়াতাড়ি তার বন্দি জীবন দশা মুক্তি হতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছে ওই দানব বধ করব আমি। মাকে কবে আনতে যাবি? খুব শীঘ্রই। আর তোর সইছে না, 20টা বছর দেখিনি। মাকে চিনবে আমাকে স্যার? ঠিকই চিনবে তাই না? আমার চোখ জোড়া তার খুব পছন্দের ছিল। এই চোখ কি করে বলতে পারে সে? সারফারাজের চোখ জলে টইটুম্বর হলো কথাগুলো বলতে বলতে। মায়ের জন্য কত ধুকেছে সে, এই কথা নির্ঘুম রাত আর রাত জাগা নিশাচর পশু পাখি ছাড়া কেউ জানে না। আহা কি নিদারুণ কষ্টে কেটেছে প্রতিটা মুহূর্ত। সারফারাজের পানে তাকিয়ে শক্ত করে তার বাহু জড়িয়ে ধরল রূপকথা। সারফারাজ কাঁদছে, নীরবে জল গড়াচ্ছে তার চোখ দিয়ে। ভেতরের কষ্টগুলো ঠিকভাবে উজাড় করতে পারছে না। সারফারাজ চোখের জল দ্রুত মুছে পুনরায় বলে উঠল, আমাকে ক্যালিফোর্নিয়া যেতে হবে। মা ওখানেই আছে। যতটুকু খোঁজ নিয়েছি, জেনেছি ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি মানসিক শারীরিক। আমি মাকে ফিরিয়ে আনলে একা ট্যাকেল দিতে পারবো না। আমার একটা বউ দরকার কমিশনার সাহেব। আপনার মেয়েকে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে চাই। দিবেন? একটুও কষ্ট পেতে দেব না আপনার মেয়েকে। নিজের শেষ রক্তবিন্দু হলেও তাকে আগলে রাখবো আমি। সুফিয়ান তপ্ত শ্বাস ফেললেন। প্রত্যুত্তরের ভাষা কিভাবে গুছিয়ে বলবেন ভেবে পেলেন না। নিশ্চুপ সুফিয়ানকে দেখে সারফারাজ ঠান্ডা গলায় বলল, না দিলেও নিয়ে যাব। আপনি কি কিছুতেই আর না করতে পারবেন না। করলে আমি ভুলে যাব আপনি আমার হবু শ্বশুর। শেষবারের জন্য আমার আমানত আপনার কাছে রেখে যাচ্ছে আমি। ফিরে এসে আমার বউ আমি নিয়ে যাব। আপনার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এরকম আত্মরা জীবন ঠেলে ঠেলে কতদিন বলুন? আমারও তো ইচ্ছা করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে হেসে গেলে বাঁচতে, কিন্তু জীবন আমার প্রতি খুবই কঠোর। নয়তো আমাকে এত যাবজ্জীবন দুঃখ কষ্টে কেন ফেলেছি বিধাতা? আমি কি জন্ম থেকে পাপি কমিশনার সাহেব? আমার জীবনের সুখ, আনন্দ, ভালোবাসা কোথায় বলুন তো? এগুলো আমার পাপি হাতে ধরা দেয় না কেন? নাকি এগুলো ভোগ করার অধিকার ছিনিয়ে নিয়েছে উপরওয়ালা? বেদনায় নীল হয়ে আসা সারফারাজের করুণ মুখের পানে তাকিয়ে ব্যথিত গলায় কমিশনার উত্তর করলেন, জন্ম থেকে কেউ পাপী হয় না সারফারাজ। তুইও হেসে খেলে বাঁচবি, সবুর কর। আগে মাকে ফিরিয়ে আন।
বলেই উঠে গেলেন সুফিয়ান। রূপকথাকে সারফরাজ নিয়ে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে যাচ্ছে, হৃদগতি বন্ধ হতে চাচ্ছে। চারিপাশে কেমন বিষণ্ণ, একা, খালি খালি ঠেকছে। মেয়েটাকে ছাড়া দুজন বুড়া বুড়ি কিভাবে থাকবেন তারা? সারফরাজের চোখের জল তর্জনী আঙ্গুল দিয়ে মুছে দিল রূপকথা। সারফরাজ মাথা নত করে ধীর গলায় বলল, তোমাকে ফেলে ক্যালিফোর্নিয়া যেতে মোটেই ইচ্ছা করছে না, যাবে আমার সঙ্গে? রূপকথা মাথা ঝাঁকালো, সে যাবে। সারফরাজ অল্প হাসলো, এরপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলবো আমি, উনি অনুমতি দিলে নিয়ে যাব সঙ্গে করে। আসছি। আর দাঁড়ালো না সারফরাজ, বেরিয়ে এলো ঘর ছেড়ে। সারফরাজ চলে যেতে পিছন পিছন দৌড়ালো রূপকথা। সারফরাজ যখন গাড়ির দরজা খুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সারফরাজকে পেছন থেকে জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার স্পর্শে চোখ বন্ধ করে ফেললো সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে বলে উঠল, এভাবে আটকে দিলে আমার নিজেকে মানাতে কষ্ট হয় রূপকথা। তোমার সঙ্গে সময় কাটানোর জন্য আমি কতটা মরিয়া তুমি নিজেও জানো না। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছি আমি। প্লিজ আমাকে কন্ট্রোলেস হতে বাধ্য করো না। রূপকথা শুনল না। সে আরো শক্ত আলিঙ্গনকে সারফরাজকে জড়িয়ে সারফরাজের পিঠে মাথা ঠেকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া দম বন্ধ লাগে আমার পুরো পৃথিবী ওলট পালট লাগে। প্লিজ যেও না। সারফরাজ পেছনে ফিরল। রূপকথা আদুরে মুখটা নিজের হাতের আজলায় ভরে বলে উঠল, ইচ্ছে করছে সারা রাত গল্প করে, কিন্তু আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আজ রাতেই করতে হবে এগুলো। ফিরে এসে সারা রাত গল্প করব, কেমন? রূপকথা মানল না। সে যেদি বাচ্চার মতো নিজের ইচ্ছায় বহাল রইল। সারফরাজ এবার বিপাকে পড়ল। রূপকথাকে ফলো করে ছেলেটিকে আজ পরপারে পাঠানোর সকল ফাঁদ সাজিয়ে এসেছে সে। তাছাড়া ক্যালিফোর্নিয়া যাবার আগে নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে। এই 10 দিনের প্রত্যেকটা সেকেন্ড তার কাছে গুরুত্বপূর্ণ। নিরুপায় সারফরাজ কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে উঠল, কখনো তোমায় ভেবে ফিরিয়েছি বলো? এই যে ফেরাচ্ছ। বলেই সারফরাজকে শক্ত করে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে রইল রূপকথা। সারফরাজ বেশ বুঝলো এই মেয়ে নিজের কথা থেকে এক চুল নড়বে না। বাধ্য হয়ে পকেট থেকে ফোন বের করলো। এরপর অভিকে কল করলো। রিং হতে অভিরূপ ফোন তুললো। হ্যাঁ বল। আমার বাড়ির পেছনের গুদামে এক শালাকে বন্ধ করে এসেছি। সারা রাত পেটিয়ে রুদ্র সম্পর্কে তথ্য নেব ওর থেকে। যদি একটাও মিস করে গেছিস তবে তাকে 3 দিন বন্ধ করে রাখবো ওই ঘরে। সারফরাজের নির্দেশে গলা শুকিয়ে এলো অভিরূপের। মানুষের গায়ে হাত দেওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। একটা মানুষ তার দেওয়া আঘাতে চিৎকার করবে, কাঁদবে, এটা সে কিছুতেই সইতে পারবে না। পরে দেখা যাবে সে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছে। এদিকে অভিরূপকে চুপ থাকতে দেখে সারফরাজ ধমকে উঠল। কি হলো, শুনতে পাসনি? অভি মিনমিন করে বলল, ভাই কাল আমি নেলির বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে, আমাকে মাফ কর। এসব দৃশ্য আমি সইতে পারবো না, আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। নেলি বলেছে কাল যদি না যাই তাহলে ও অন্য কাউকে বিয়ে করে নেবে। অভিরূপ ভীতু ছেলে সারফরাজ জানে। ছেলেটা কোনো কাজের না, কিন্তু অকাজেরও নয়। সারফরাজের জীবনে তার ভূমিকা বলে শেষ করা যাবে না। সারফরাজ দীর্ঘ শ্বাস ফেলে ফোন কেটে রূপকথাকে বলে উঠল, আমাকে ছাড়বে না রূপকথা? না। পটাপট উত্তর দিল রূপকথা। সারফরাজ বাঁকা হেসে বলল, ঠিক আছে, গাড়িতে এসো। বলেই ব্যাকসিটের দরজা খুলে দিল সারফরাজ। রূপকথা খুশি মনে ভেতরে ঢুকতেই শার্টের বোতাম খুলতে খুলতে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল সারফরাজ। সারফরাজকে শার্ট খুলতে দেখে রূপকথা বোকা চোখে শুধালো, এসব কি করছো? শার্ট খুলছো কেন? আজকের আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা। সারফরাজ বাঁকা হেসে উত্তর করলো, বলছি যেতেই যখন দেবে না সময়টা কাজে লাগাই। গল্প করে কি আর রাত পার করা যায় নাকি? তার সে একটু আদর যত্ন করলে মন্দ হয় না। তুমিও খুশি, আমিও খুশি, কি বলো? বলে গায়ের শার্ট ছুঁড়ে মারল সারফরাজ। সারফরাজের লোমহীন প্রশস্ত বক্ষ, কাটা কাটা পেটের মাসলযুক্ত খাজ, ফুলে ওঠা নীলচে শিরায় বিস্ফোরিত নজর বুলালো রূপকথা। এরপর ফাঁকা ঢোক গিলে 2 হাত চোখ বন্ধ করে ঘাড় বুলিয়ে বলে উঠল, ছি ছি, এসব দেখতে চাইছি নাকি? তোমার অকাজের টুটু দেখা যাচ্ছে, বন্ধ করো, আমার শরম লাগছে। বলেই আবার ঘাড় ঘুরিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে উকি ঝুঁকি দিল রূপকথা। সারফরাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে প্যান্টের বকলেসে রূপকথার হাত টেনে ছুঁয়ে হাসকি স্বরে বলে উঠল, চলো প্র্যাকটিক্যালি ফিজিওলজির ক্লাস হোক। তাছাড়া আমারগুলো অকাজ হলেও তোমার। থেমে গিয়ে ভ্রুজ নাচালো সারফরাজ। এবার ভয় পেয়ে গেল রূপকথা। সারফরাজের সিরিয়াস চোখে মুখে কোনো দুষ্টুমি ছাপ নেই। ঠোঁট শক্ত, চোয়াল স্থির, চোখের ভাষা এলোমেলো। রূপকথা তড়িৎ নিজের হাত সরিয়ে চেপে বসলো একটু। এরপর আমতা আমতা করে বলল, আচ্ছা যাও, কাজে যাও, কাল আমার ক্লাস আছে।
ঘুমোতে হবে, ক্লান্ত লাগছে। এতক্ষণ তোমাকে আটকে রাখার জন্য সরি। বলেই সারফারাজের শার্ট টেনে এনে কাপা কাপা হাতে সারফারাজের কাঁধের উপর তুলে দিল। কিন্তু সারফারাজ এতে একটু ভড়কালো না। সে রূপকথার উপর ঝুঁকে ঠোঁটের অনেকটা কাছে নিজের ঠোঁটে ফিসফিস করে বলল, এসব বললে মানবো কেন? চলো না যান, সারা রাত ভালোবাসাবাসির খেলা খেলি। দুদিন পর তো এমনিতেও আমার হয়ে যাবে। দুদিন পর যা আছো তাই তো নাকি? তাছাড়া এত ভয় কেন পাচ্ছ? আমি বাঘ না ভাল্লুক, একটু ব্যথাও দেবো না, প্রমিস। রূপকথা সেটে গিয়ে জড়সড় হয়ে বসে কম্পিত গলায় বলে উঠল, ভালো লাগছে না কিন্তু সরফরাজ, এবার কিন্তু ভয় পাচ্ছি আমি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি চিৎকার করে বাবাকে ডাকবো বলে দিলাম। সারফারাজ রূপকথার হম্বিতম্বি তোয়াক্কা না করে গলার স্বর নামিয়ে নেশালো চোখে রূপকথার কাঁধ চেপে ধরে বলে উঠল, তোমার গায়ের এই জামাটা বেশ বিরক্ত করছে আমায়। চূড়ান্ত ঈর্ষা জমছে এই জামার প্রতি আমার। তোমার গায়ে জড়িয়ে থাকার কোনো অধিকার নেই, জড়বস্তি নেই। তোমার সারা জগতে আজ বিচরণ হবে আমার। রূপকথার এক দণ্ড বসলো না। ভীত চোখে কম্পিত হাতে দরজা খুলে এক প্রকার লাফিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর ঝট করে দরজা লাগিয়ে দৌড় দিল বাড়ির ভেতরে। পেছনে সারফারাজকে তাকিয়ে পর্যন্ত দেখলো না। রূপকথা যাবার পারে তাকে হো হো করে হেসে উঠল সারফারাজ। এরপর গায়ের শার্ট পরে বোতাম লাগিয়ে ইঞ্জিন স্টার্ট করতে করতে বলে উঠল, আচ্ছা, জব্দ করা গেছে গাড়িটাকে? নেলির মুখোমুখি বসে আছে অভিরূপ। পাশে তার মা আর ছোট বোন শিউলি আর আমজাদ হায়দার বসে আছেন নেলির পাশে। প্রথম দেখাতে অভিরূপকে পছন্দ হয়ে গিয়েছে তাদের। এখন নিজেদের চাহিদা মাফিক মিললেই আমজাদ হায়দার হ্যাঁ না কিছু একটা জানিয়ে দিবেন। নেলির চোখে মুখে চূড়ান্ত ভীতির ছাপ। সে রূপকথাকে বেশ অনুরোধ করেছিল আসার জন্য, তাকে সাহস দেবার জন্য, কিন্তু হিংসুটে মেয়েটা আসেনি। অভিচোরা চোখে একবার নেলিকে দেখলো। ল্যাভেন্ডার রঙের একটা জামদানি পরেছে নেলি। ফর্সা শরীরের শাড়িটা যেন জ্বলে উঠেছে। চোখে কালো কাজল, গলায় সোনার ছোট নেকলেস, কানে ঝুমকা, হালকা প্রসাধনী দিয়ে সাজানো নির্মল মুখশ্রী যেন বেহেস্তের হুর। দুনিয়ার সমস্ত সৌন্দর্য আজ নেলির কাছে ফিকে। এই সৌন্দর্যে অভিরূপের মরণ নির্ঘাত। সমস্ত নীরবতা ভেঙে আমজাদ হায়দার গলা খাকড়ি দিলেন। এরপর রয়ে শয়ে শুধালেন, বর্তমানে কি করছো তুমি? অভি ঠোঁটে হাসির রেখা টেনে ধরে উত্তর করল, আমি ক্যালিফোর্নিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি কোম্পানিতে আছি। তাছাড়া আমার ছোট একটা বিজনেস আছে, অফশোরে ওটাই দেখাশোনা করি। অভির চোখে মুখের এক্সপ্রেশন আর সাবলীল স্বরে আমজাদ হায়দার মুগ্ধ হলেন। তিনি আর বাড়তি আলতু ফালতু প্রশ্ন করলেন না। অভিরূপের মাকেও বেশ পছন্দ হয়েছে তার। মহিলা যথেষ্ট মার্জিত আর রুচিশীল। মানুষের চালচলনই বলে দেয় তাদের ঘরের কালচার ঠিক কি। আমজাদ হায়দার এবার বললেন, আমার মেয়ের থেকে তোমার বিষয়ে সব শুনেছি। তোমার বাবার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার মেয়েকে আমি কখনো কোনো কিছুতে বাধা দিইনি। ওকে আমি সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আজ পর্যন্ত আমার মেয়ে আমাকে কখনো কোনো কষ্ট দেয়নি, কারো কাছে প্রশ্নবিদ্ধ করেনি। আমার মেয়ের পছন্দ মানে আমার পছন্দ। তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, ভালোবেসেছো, বেশ ভালো কথা। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ আছে। বলেই থামলেন আমজাদ হায়দার। অনুরোধের কথা শুনে নেলি অভি দুজনাই ঘাবড়ে গেল। শিউলি মেয়ের হাত ধরে আশ্বস্ত করলেন। আমজাদ হায়দার অল্প পানি গলায় চালান করে বলে উঠলেন, মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন আমার। এই মুহূর্তে বিয়ে হলে সংসারে মনোযোগী হয়ে যাবে সে, পড়াশোনাটা ওইভাবে করবে না। তাই তুমি যদি নীলিকে কয়েকটা বছর সময় দাও, মানে এমবিবিএস পাস, তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো আর কি। অভির মা মৃদু হেসে বলে উঠলেন, আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, আপনার কথাকে আমরা সম্মান করি। মেয়ে পড়ুক, অভিও আরেকটু সফল হোক, পরেই না হয় পাকা কথা হবে। আমজাদ হায়দার খুশি হলেন। তিনি গদগদ করে বলে উঠলেন, জামা হিসেবে কিন্তু অভি 10-এ 10, আমার খুব পছন্দ। তাহলে ওই কথাই রইল, নীলের এমবিবিএস শেষ হলেই ধুমধাম করে মেয়ে তুলে দেব। আমজাদ হায়দারের কথায় অভি সায় জানালো। অভির অনুমতিতে খুশি হয়ে আমজাদ হায়দার বলে উঠলেন, চলো জামাই, তোমাকে সাত বাগান ঘুরে দেখাই। সুফিয়ান চৌধুরীর পা চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রূপকথা। তার এক কথা, সে সারফারাজের সাথে যাবে। এত বড় মেয়ের এমন কাণ্ডে হয়ে শক্ত হয়ে বসে রইলেন সুফিয়ান। মেয়েকে বোঝানোর নানান চেষ্টা করলেন তিনি, কিন্তু অবুঝের মতো সবকিছুই মানতে নারাজ এই মেয়ে। শেষমেশ বিরক্ত হয়ে শুধালেন, তোমার কাছে কি মনে হচ্ছে ক্যালিফোর্নিয়া ঢাকার ওই পাশে বাসে চড়লে আর আধ ঘন্টা পর নেমে গেলে? আমি এত কিছু জানি না, আমি যাবো ব্যাস। জেদ করো না রূপকথা, সব কিছুরই একটা সময় থাকে। হুট করে চাইলেই যা কিছু করা যায় না।
সপ্তাহখানেক আগেও যদি সারফরাজ বলতো তাও আমি ভেবে দেখতাম। তাছাড়া ভিসা ও প্রসেসের একটা বিষয় আছে। তুমি শুধু টিকিট কেটে দাও, সিট না পেলে টুলে বসে চলে যাব আমি, কোনো সমস্যা নেই আমার। কপাল চাপড়ালেন সুফিয়ান। সত্যি মেয়েটা নির্বোধ হয়েছে। তার চেয়েও বেশি রাগে ফায়ার হলেন সারফরাজের প্রতি। কি এমন ভালোবাসা ওই ছেলে মেয়েকে দিয়েছে যা সে এই 12 বছরেও দিতে পারেনি। এয়ারপোর্টে বসে আছে সারফরাজ, পাশে ইয়ং লুইস। কিছুক্ষণ পরে ফ্লাইট। সারফরাজ চেকিং এর জন্য উঠে দাঁড়ালো। একে একে লাইন পেরিয়ে চেক ইন, ইমিগ্রেশন আর বোর্ডিং পাস কালেক্ট করে টার্মিনালে প্রবেশের জন্য পা বাড়ালো। রূপকথার জন্য বড্ড মায়া হচ্ছে। মেয়েটা সকালে খুব কেঁদেছে, গত রাতেও সারা রাত কেঁদেছে। সারফরাজ যেন খুব দ্রুত ফিরে আসে এটা নিয়েও করুণ আবদার করেছে, নয়তো তার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। সারফরাজ সুফিয়ানের কাছে অনুরোধ করেছিল যাতে রূপকথাকে তার সঙ্গে যেতে দেয়। সুফিয়ান শুধু বলেছিলেন, ভিসা প্রসেসিং করার জন্য একটা সময় দরকার। তুই আমাকে আগে বললে আমি ঠিক ভেবে দেখতাম। সুফিয়ানের কথা যৌক্তিক। দোষ সারফরাজের। তার মাথায় কেন এই বুদ্ধি আগে এলো না? সারফরাজের খুব কষ্ট হয়েছে রূপকথাকে ফেলে আসতে। না জানি মেয়েটা কি করছে। ব্যথায় জর্জরিত শ্বাস ছুড়ে শক্ত চোখে মুখে সামনে পা বাড়ালো সারফরাজ। এমন সময় কেউ ডেকে উঠল, দাঁড়া সারফরাজ। পেছনে ফিরতে কমিশনার আর রূপকথাকে দেখা গেল। সারফরাজ কপাল কুঁচকে অবাক হয়ে দাঁড়িয়ে রইল অবস্থা বোঝার জন্য। নিজের কার্ড শো করে রূপকথার ভিসা পাসপোর্ট দেখিয়ে সারফরাজের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, আমার নিজের চাইতেও তোকে বেশি বিশ্বাস করি আমি। নিয়ে যা ওকে, সামলে রাখিস আর তাড়াতাড়ি ফিরে আসিস। মেয়েটাকে ছাড়া কখনো আলাদা থাকিনি। সুফিয়ানের বেদনার্ত মুখের পানে সারফরাজ শুধালো, জামাই হিসেবে মানলে তবে? না মেনে উপায় কই, চাবি তো তোর হাতে। সারফরাজ ফিক করে হাসলো। এরপর চোখ টিপে কানে কানে বলল, আপনার মেয়ে আমার মধ্যে কি পেয়েছে বলুন তো? ছাড়তেই চায় না। আমি কি জানি? রূপকথার হাত চেপে ধরে সারফরাজ লম্বা শ্বাস টানলো। এরপর বলল, আসছি খুব শীঘ্রই আপনি নানা হবেন। বলেই দুষ্টু হেসে সামনে পা বাড়ালো। সুফিয়ান ধমকে বলে উঠলেন, এসব যদি ভুলেও করেছিস তবে তোকে খুন করব আমি, হতচ্ছাড়া। প্রায় 28 ঘন্টার ক্লান্তিকর দীর্ঘ জার্নির পর সারফরাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় রূপকথা। সারফরাজ আর রূপকথা যখন গাড়ি থেকে নেমে মাটিতে পা রাখে তখন কেবল ভোরের সূচনা। ক্লান্ত চোখে রূপকথা চারিপাশে একবার নজর বোলায়। পাহাড় আর শৈলশ্রেণী বুকে জড়িয়ে রাখা সিয়েরা ফরেস্টের ভোরের সূচনা লগ্ন রূপকথার কাছে মনে হলো কোনো অদৃশ্য শিল্পী এ ধূসর ক্যানভাসে আলোর তুলিতে প্রথম ঝলক টেনে দিচ্ছে। সূর্যের অতি সূক্ষ্ম সোনালি রেখা দূরের পাইন চূড়াগুলোকে ছুঁয়ে ঝিকিমিকি করছে, আর গাঢ় ছায়া আলোর লুকোচুরিতে বনের গভীরে জন্ম নিচ্ছে এক রহস্যময় আলো আধারির খেলা। শেষ রাতে ঠান্ডা হাওয়ায় জমে থাকা শিশির পাতার ডগা থেকে টুপটাপ ঝরে পড়ছে নরম শব্দ, টুপটাপ ছন্দ। অদূরে পাহাড়ি ঝর্ণার ক্ষীণ গর্জন, কাছে মরিচরঙা কাঠঠোক্কর একটা ঠকঠকে আওয়াজ, আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বাজ পাখির ডানার ফাঁপা শো শো শব্দ। সব মিলে একটা গোপন সুর রচনা করছে এই ভোর। রূপকথার মনে হলো এই সুরের ভেতরে জেগে ওঠে সিয়েরার সুবিশাল নিশ্ছিদ্র নিস্তব্ধতা, যেন বনই এক প্রাচীন দ্বার রক্ষক। তারা ফিসফিস করে রূপকথার কানে কানে বলছে। ভোরের রূপে মুগ্ধ হয়ে রূপকথা আরেকটু সামনে এগিয়ে দাঁড়ায়। প্রকৃতির অপার সৌন্দর্যে নিজের চোখ বুজে লম্বা শ্বাস টানে। মাটির গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেকোইয়া আর সুগার পাইনের গন্ধ মৃদু কুয়াশার সঙ্গে মিশে শ্বাসের মধ্যে ঢুকে পড়ছে। আকাশ এখনো হালকা রক্তিম, গভীর বেগুনি থেকে ধীরে ধীরে আট চোখে লাজুক গোলাপি, তারপর স্নিগ্ধ কমলা রঙে রূপ নিচ্ছে। সেই আলো প্রথমে স্পর্শ করেছে উঁচু পাইন গাছের চূড়ার কাপা কাপা ডগাগুলো, তারপর গড়িয়ে নামছে পাথুরে ঢাল বেয়ে ফার্নের পাতায় আর বুনো জুয়ের সাদায়। শেষমেশ মাটির উপর এক অনিন্দ মোহজাল ন্যায়। সূর্য এখন পুরোপুরি ওঠেনি, তবে পূর্ব দিগন্তে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলো ভেদ করে দেখা যাচ্ছে সামনে সারফরাজের বাড়ি। দোতলা বিশিষ্ট কাঠ আর কাচের নিমিত্তে এক নিঃশব্দ বিশালতার সাম্রাজ্য, যেটা দেখতে যতটা সুন্দর কিন্তু তার চেয়েও বেশি একাকী, প্রাণহীন। গাড়ির ভেতর থেকে রূপকথার লাগেজ নামিয়ে ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে এলো সারফরাজ। প্রচণ্ড শীতে দাঁতের কপাটে কপাটে বাড়ি খাচ্ছে, কিন্তু রূপকথা নির্বিকার। সারফরাজ দ্রুত পায়ে রূপকথার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কালো লেদার জ্যাকেট রূপকথার গায়ে জড়িয়ে খাপা কণ্ঠ স্বরে বলে উঠল, এই হাড্ডিগুলোতে শীত লাগে না? সারফরাজের আকস্মিক গলায় সম্বিত ফিরে পেল রূপকথা। সে চকচকে উজ্জ্বল চোখে সারফরাজের পানে তাকালো, এরপর চপল গলায় বলল, এমন রাজপ্রাসাদ তুল্য সুন্দর ফরেস্ট হাউসে থাকো তুমি? আমি তো ভাবতেই পারিনি তোমার বাড়ি এত মোহনীয়
আর অপার সৌন্দর্যে আবৃত। রূপকথার উত্তেজিত কথায় সারফারাজ অল্প হাসলো, এরপর এক ঝটকায় নিজের কোলে তুলে নিল রূপকথাকে। লুইস আর ইয়ংকে ইশারা করতে দুজনে দুপাশ থেকে সদর দরজা মেলে ধরলো। বাড়ির ভেতরে প্রবেশের আগে সারফারাজ ফিসফিসিয়ে বলে উঠল, প্রথমবারের মতো এই সিয়েরা ফরেস্টে এই বাড়ি সত্যিকারে ঘুম থেকে জাগলো। স্বাগতম মাই সুইট ম্যাডনেস, তোমাকে স্বাগতম। তবে আমার বাড়ি নয়, আমার হৃদয়। ইউ আর নট জাস্ট দ্য কুইন অফ মাই কিংডম, ইউ আর দ্য কুইন অফ মাই হার্ট এম্পায়ার টু। সারফারাজের আবেশিত কথায় রূপকথা কিছু বলতে পারে না। সে শুধু সারফারাজের নীল চোখ জোড়ায় নজর স্থির রেখে সারফারাজের গলা জড়িয়ে থাকে। রূপকথাকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসায় সারফারাজ, এরপর ফায়ারপ্লেসের আগুন জ্বালায়। বিশাল ড্রয়িং রুম, থাই কাচের বাইরে সৌন্দর্য আর সারফারাজের বৃহৎ সাম্রাজ্য সব মিলে অবাক থেকে অবাকতর করে তোলে রূপকথাকে। রূপকথাকে বসিয়ে সারফারাজ দৌড়ে চলে যায় দোতলার কক্ষে। ফিরে আসে মিনিট দুয়ের মধ্যে। লুইস আর ইয়ং লাগেজগুলো নিয়ে ওপরে চলে যায়। সারফারাজ রূপকথার পায়ের সামনে হাঁটু মুড়ে বসে নরম তুলার স্যান্ডেল পরিয়ে দেয় সযত্নে। স্যান্ডেল জোড়া একদম রূপকথার পায়ের মাপে। উষ্ণ স্যান্ডেল জোড়ার পানে তাকে রূপকথা শুধায়, এখানে আরো কোনো মেয়ে মানুষ এসেছিল কখনো? সারফারাজ রূপকথার পা চেপে ধরে ঠান্ডা গলায় বলে ওঠে, এই বাড়ির দেয়াল পর্যন্ত কখনো নারী কণ্ঠ শুনুনি। আজই প্রথম কোনো মেয়ে এই বাড়িতে পা রেখেছে। এই বাড়ি প্রাণীর রূপকথা। আমি চাই তোমার ছোঁয়ায়, তোমার গলার স্বরে, তোমার হাসিতে এই বাড়িতে প্রাণ আসুক। বলেই উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। রিং হতে ঘুম জড়ানো গলায় ফোন তুললো পাশের ব্যক্তি। সারফারাজ তাকে কথা বলার সুযোগ না দিয়ে ভারী গলায় নির্দেশ দিল, ডেভিন ব্রিং অ্যাঞ্জেলো হেয়ার। বলেই কল কাটলো। সারফারাজ কল কাটতে রূপকথা অবাক গলায় শুধালো, অ্যাঞ্জেলোকে? আমার ছেলে? বলেই দুষ্টু হেসে উঠল সারফারাজ। সারফারাজের মুখে ছেলে সম্বোধন শুনে রূপকথার বুক মুচড়ে উঠল। সে সারফারাজকে অনুসরণ করে দৌড়ে উপরে উঠল। এরপর পেছন থেকে সারফারাজের হাত চেপে ধরে ভয়ার্ত কম্পিত গলায় শুধালো, তুমি বিবাহিত ছিলে? সারফারাজ থমকে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে দাঁত চেপে বলে উঠল, গাধি। কিন্তু রূপকথা ছাড়ার পাত্রী নয়। অগত্যা সারফারাজ অল্প করে বলল। এলেই দেখবে। এরপর রূপকথাকে টেনে নিজের সামনে এনে এলোমেলো চুলগুলো ঠিক করে গালে হাত বুলিয়ে বলে উঠল, ব্রেকফাস্ট সেরে ঘুমো রূপকথা। অনেক লম্বা জার্নি করে এসেছো, ঠিকঠাক রেস্ট না নিলে অসুস্থ হয়ে পড়বে তুমি। বলেই রূপকথার কক্ষের দরজার সামনে রূপকথাকে এনে হাত নির্দেশ করলো সারফারাজ। রূপকথা বৃহৎ কক্ষের প্রতিটা কোণায় নজর বুলালো, এরপর বিস্ফোরিত নজরে শুধালো, এটা আমার গেস্ট রুম? সারফারাজ মাথা ঝাঁকিয়ে শীতল গলায় বলল, নেলি প্রয়োজনে সব পাবে ভেতরে। যদি আরো আগে জানতাম তুমি আসবে, তবে সবকিছু আরো গোছালো থাকতো। 24 ঘন্টায় মানুষ মারফত যা পেয়েছি অতটুকুই করেছি। কিন্তু তুমি টেনশন নিও না, আমি তোমার ঘর রাজরানীর না সাজিয়ে দেব। তুমি আমার মেয়ে, আমার রূপকথা। তুমি আমার রানী সাহেবা, আর আমি নিতান্তই ছোট নগণ্য এক ভিড়িত তোমার। বুকে হাত রেখে আরেক হাতে ঘর নির্দেশ করে মাথা নোয়ালো সারফারাজ। রূপকথা ধীরে ছোট পায়ে কক্ষে প্রবেশ করলো। কক্ষের এক পাশে ছোট একটা বিছানা পাতা, পাশে একটা বেডসাইড টেবিল, তার উপর একটা টেবিল ল্যাম্প, অপর পাশে কাঠের নান্দনিক ড্রেসিং টেবিল, বিশাল ইন্টেরিয়ার, মডার্ন উডেন কাপড়, প্রতিটা তাক ভর্তি মেয়েলি পোশাক, বিভিন্ন কসমেটিক্স, জুতা আর স্টাইলিশ দামি দামি ব্যাগের সমাহার। ঘরের প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ। ব্যালকনি ভর্তি ইনডোর লতানো ঝোলানো নানান গাছগাছালি। এক মুহূর্ত থমকে দাঁড়ালো রূপকথা। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। শ্বাস টেনে রূপকথা ধপ করে নরম বিছানায় চিত হয়ে পড়ে ভাবতে লাগলো, সারফারাজ কত বড় লোক। এরপর আবারও উঠে বসলো। রূপকথার কক্ষ থেকে সিয়েরা ফরেস্টের উঁচু চূড়া আর তা থেকে গড়িয়ে পড়া ঝর্ণা দেখা যাচ্ছে। রূপকথা দৌড়ে ব্যালকনিতে এলো। এরপর নয়নাভিরাম সেই সৌন্দর্য উপভোগ করে বলে উঠল, মনে হচ্ছে খুব শীঘ্রই সারফারাজ ব্যাটাকে বিয়ে করে এখানে এসে স্থান পোক্ত করতে হবে, নয়তো এমন দৃশ্য না দেখে থাকবো কি করে। রূপকথা স্থির দৃষ্টিতে উপভোগ করতে লাগলো ঝর্ণার সৌন্দর্য। এমন সময় কুকুরের ঘেউ ঘেউ স্বর পাওয়া গেল। কুকুরের শব্দে রূপকথার কান সজাগ হলো। সে শব্দ অনুসরণ করে বাইরে বেরিয়ে এলো। এরপর সিঁড়ি ধরে নিচে এসে দেখতে পেল সারফারাজের কোলে ছোট্ট একটা কুকুর, যেন দীর্ঘদিন বাদে তার আপন কাউকে পেয়ে ভালোবাসায় গদগদ হয়েছে। রূপকথা দ্রুত পায়ে সারফারাজের সামনে দাঁড়ালো। সারফারাজ অ্যাঞ্জেলোকে আদরে ব্যস্ত। চোখ বুজে অ্যাঞ্জেলো সেই আদর উপভোগ করছে। এমন সময় রূপকথার ঘ্রাণে চোখ মেলে তাকায় অ্যাঞ্জেলো, আর অমনি কর্কশ গলায় ঘেউ ঘেউ ডেকে ওঠে। পারলে সারফারাজের কোল থেকে নেমে রূপকথাকে কামড়ে ধরে। অ্যাঞ্জেলোর এমন আচরণে রূপকথা ঘাবড়ে গিয়ে সারফারাজের পেছনে দাঁড়ায়। সারফারাজের শার্ট খামচে ধরে। সারফারাজ অ্যাঞ্জেলোকে শান্ত করতে করতে বলে ওঠে, হুশ অ্যাঞ্জেলো, ডোন্ট শাউট, শি ইজ আওয়ার কুইন, শি ডিজার্ভ রেসপেক্ট, নট বাকিং।
অবুঝ প্রাণীটি মালিকের কথায় কি বুঝলো কে জানে। সে তাৎক্ষণিক ঘেউ ঘেউ থামিয়ে মাথা নত করে সারফারাজের বুকে মিশে রইল। নাদুস নুদুস লোমশ ছোট কুকুরটাকে ছুঁয়ে আদর করার ইচ্ছে জাগলো রূপকথার। সারফারাজ বোধহয় তা খেয়াল করলো। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে ধরে রূপকথাকে শুধালো। কোলে নেবে? সারফারাজ সযত্নে রূপকথার হাতে তুলে দিল অ্যাঞ্জেলোকে। রূপকথা আলতো হাতে ধরে তাকে আদর করলো, এরপর শুধালো। ওকে দেশে নিয়ে যাওনি কেন? হুট করে গিয়েছিলাম প্রস্তুতি ছাড়া। আরও সব ওয়েদারে নিজেকে শ্যুট করতে পারে না, অসুস্থ হয়ে যায়, এই জন্য নিতে পারেনি। রূপকথা অ্যাঞ্জেলোর মাথায় হাত বুলাতে বুলাতে শুধালো। ওকে কে দেখেছে এই কয়েক মাস? সারফারাজ তাচ্ছিল্য হাসলো এই প্রশ্নে, এরপর হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে রূপকথার মুখের সামনে এসে ফিসফিস করে বলে উঠল। অজগর নাম শুনে বুক কেঁপে উঠল রূপকথার। সে ফাঁকা ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে শুধালো। এখানে অজগর আছে? সারফারাজ সিরিয়াস ভঙ্গিতে বলল। রূপকথা চট করে বলে উঠল। না না না, আমি এসব দেখতে চাই না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।